নমস্কার। জয় নিতাই। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। গত পর্বে আমরা আমেরিকান ডলার প্রকৃতপক্ষে কে নিয়ন্ত্রণ করে এবং স্বর্ণের দাম ভবিষ্যতে কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের পর্বটি প্রকাশিত হওয়ার পরপরই আমরা ঠিক যেমনটি বলেছিলাম ঠিক তেমনভাবেই যেন স্বর্ণের বাজারে ধস নামে, অর্থাৎ স্বর্ণের দাম মার্কেটে প্রচণ্ডভাবে কমে যায়। এই পর্বে তারই ধারাবাহিকতায় আমরা আমেরিকান ডলার কিভাবে সারা বিশ্বে এত শক্তিশালী হলো এবং স্বর্ণের দামের সাথে আমেরিকান ডলারের সম্পর্ক কি এবং ভবিষ্যতে আর কি হতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। কিছু কিছু চমকে ওঠার মতো বিষয় আমরা জানতে পারলে বুঝতে পারবো যে কিভাবে আমেরিকা সারা পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে এবং আমেরিকান ডলারের আধিপত্যের মাধ্যমে তারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে বা আমাদের প্রধান প্রধান বুদ্ধিজীবীরা এই বিষয়গুলি কখনো আলোচনা করেন না এবং আমাদের সাধারণ মানুষকেও তা বুঝতে দেন না। সেই রকমই কিছু চমকে ওঠার মতো বিষয় আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে সর্বোচ্চ জিডিপির যে দেশগুলো, অর্থাৎ বলতে গেলে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী যে দেশগুলো, অর্থাৎ আমেরিকা, চীন, জার্মানি, ভারত, জাপান বা ইংল্যান্ড বা ফ্রান্স বা রাশিয়া, এই সবগুলো দেশ তাদের অর্থনীতি কিভাবে পরিচালিত করে এবং তার সাথে আমেরিকা কিভাবে সম্পৃক্ত সেই বিষয়টি আমাদের একটু জানা দরকার। এই মুহূর্তে আমেরিকার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, বলতে গেলে যে আমেরিকার টোটাল সম্পদের পরিমাণ এই মুহূর্তে 31 ট্রিলিয়নের মতো। কিন্তু মজার বিষয় হচ্ছে আমেরিকার যে ঋণ তার পরিমাণ প্রায় 39 ট্রিলিয়নের মতো। তাহলে যে দেশের টোটাল সম্পদের পরিমাণ 31 ট্রিলিয়ন, সে দেশের ঋণ 39 ট্রিলিয়ন কিভাবে হয়? বা যে দেশের ঋণের পরিমাণ 39 ট্রিলিয়ন, তাদের সমস্ত সম্পদের থেকেও বেশি, সেই দেশ কিভাবে অন্যান্য দেশকে তাদের মার্কিন ডলার দিয়ে সাহায্য করছে? শুধু আমেরিকাই নয়, আপনি অন্যান্য যে কোনো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের দিকে তাকালে দেখবেন যে তাদেরও জিডিপি থেকেও কিছু কিছু ক্ষেত্রে ঋণের পরিমাণ অনেক বেশি। জাপানকে বলুন বা চীনকে বলুন বা ভারত বা জার্মানি বা ইংল্যান্ড, এই প্রত্যেকটি দেশেরই প্রচুর পরিমাণ ঋণ রয়েছে। যদিও এদের মধ্যে অনেকেরই ঋণের পরিমাণ, যেমন ভারত এবং চীনের যে ঋণ, তার পরিমাণ তাদের জিডিপির থেকে কম। অন্যদিকে অন্যান্য যে দেশগুলো বা ইউরোপিয়ান বা আমেরিকা, সেই দেশগুলোর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে অত্যন্ত শক্তিশালী মনে হলেও তাদের ঋণের পরিমাণ তাদের জিডিপি থেকে অনেক বেশি। মজার বিষয় হচ্ছে যে এই সব দেশগুলো তাদের ঋণের পরিমাণ এত বেশি, তাহলে সেই সব দেশগুলো আবার কিভাবে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সামরিক ক্ষেত্রে এত বেশি বিনিয়োগ করছে এবং তাদের ঋণের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে? আর ঋণ করে যারা এত ঋণী, তারা কিভাবে সারা বিশ্বে এত ক্ষমতা তাদের প্রদর্শন করছে? এই বিষয়টি আমরা ধীরে ধীরে আরো বুঝতে পারবো। আপনারা বুঝতেই পারছেন, এই যে বড় বড় দেশগুলোর বা অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর জিডিপি এবং তাদের যে ঋণ, তার যে অনুপাত বা রেশিও, তা দেখলেই বোঝা যায় যে প্রকৃতপক্ষে এই সারা বিশ্বের অর্থনীতি কি যেন অদ্ভুতভাবে পরিচালিত হচ্ছে। মূল কথা হচ্ছে এই, সারা বিশ্বের বা বড় বড় দেশগুলোর যে গভর্নমেন্টের সাথে জড়িত তাই নয়, বরঞ্চ বড় বড় ব্যবসায়ী, বড় বড় যেসব ডিপ স্টেটের সদস্যরা রয়েছে, তারাও মূলত এর সাথে জড়িত। এবং অধিকাংশ দেশের সরকার বা গভর্নমেন্টই দেখা যাচ্ছে এইসব বড় বড় ডিপ স্টেট বা ব্যবসায়ী যারা রয়েছে তাদের হাতে জিম্মি। এবং তারা এমনভাবে একটি সিস্টেম পরিচালনা করছে যে সিস্টেমটি সাধারণ মানুষের বোঝার বাইরে। না হলে কিভাবে সম্ভব যে যার পকেটে 100 টাকা আছে সে কিভাবে 150 টাকা ঋণ করতে পারে, এবং যে ব্যক্তি তার মূল সম্পদের থেকেও বেশি ঋণী, সেই ব্যক্তি কিভাবে আর 10 জন মানুষকে ঋণ দিতে পারে? এটাই এই বড় বড় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর জিডিপি এবং ঋণের অনুপাতের দিকে তাকালে আমাদের অবাক হয়ে ভাবতে হয়। এই যে ঋণ, আমি প্রথমে আপনাদের বলেছি যে আমেরিকার টোটাল জিডিপির পরিমাণ এখন 31 ট্রিলিয়নের কাছাকাছি এবং ঋণ প্রায় 39 ট্রিলিয়নের কাছাকাছি। এই ক্ষেত্রে সবথেকে মজার যে বিষয়টি সেটি হলো অন্যান্য সব দেশেরই এই ঋণের পাশাপাশি রিজার্ভ রয়েছে, রিজার্ভ মুদ্রাও রয়েছে তাদের বিভিন্ন সময় সেই রিজার্ভ মুদ্রা দিয়ে যাতে তারা লেনদেন করতে পারে তার জন্য।
জার্মানি, জাপান, ভারত, রাশিয়া, চীন তাদের প্রত্যেকেরই প্রচুর পরিমাণ রিজার্ভ রাখা রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই রিজার্ভ রাখা রয়েছে মার্কিন ডলারে। এই মুহূর্তে আইএমএফ এর তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে যে পরিমাণ রিজার্ভ মুদ্রা রাখা রয়েছে তার মধ্যে প্রায় 58% রিজার্ভ রাখা রয়েছে মার্কিন ডলারে। তারপরে আছে ইউরো। ইউরোতে রিজার্ভ করেছে যে দেশগুলো, সেই রিজার্ভের পরিমাণও প্রায় 19%। এখন কথা হচ্ছে যে তাহলে ইউএস বা আমেরিকা কিসে রিজার্ভ করেছে? মজার বিষয় হলো আমেরিকা বা ইউএস রিজার্ভ করেছে স্বর্ণে। তাদের যদিও ইউএস ডলারের রিজার্ভ আছে, কিন্তু তাদের স্বর্ণের যে রিজার্ভ তা তাদের পরবর্তী যে তিনটি দেশ অর্থাৎ ফ্রান্স, চীন বা জার্মানি বা ভারত তাদের সম্মিলিত রিজার্ভের সমান। এই কারণে আমেরিকার অর্থনীতি এত শক্তিশালী। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এক্ষেত্রে উল্লেখ করব। বিশেষ করে যারা আমাদের গত পর্বটি দেখেননি, আমি অনুরোধ করব তারা অন্তত আমাদের গত পর্বটি দেখে আসবেন, তাহলে এই পর্বটি বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। যেমন আমেরিকান ডলার যারা নিয়ন্ত্রণ করে অর্থাৎ ফেডারেল রিজার্ভ সিস্টেম বা মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট, তাদের ক্ষেত্রে ওই মার্কিন ডলার অর্জন করার জন্য অন্য কোনো সম্পদের প্রয়োজন হয় না। তারা শুধুমাত্র মার্কিন ডলার ছাপিয়েই সেই মার্কিন ডলারকে সারা পৃথিবীতে ব্যবহার করতে পারে। কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশ তাদের ওই একটি মার্কিন ডলার অর্জন করার জন্য তাদের সেই পরিমাণ সম্পদ বিক্রি করতে হয় বা তাদের সেই পরিমাণ সার্ভিস দিতে হয়, তারপরেই তারা কেবল ওই মার্কিন ডলারটি অর্জন করতে পারে। অন্যদিকে ইউএসএ তাদের ইচ্ছে মতো এই মার্কিন ডলার বা আমেরিকান মুদ্রা ছাপিয়ে সেটিকে ব্যবহার করতে পারে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সাথে একটি সাম্প্রতিককালের ঘটনাও আমি আপনাদের উল্লেখ করব। ইলন মাস্ক, যিনি এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি এই মুহূর্তে, উনি ডোনাল্ড ট্রাম্প, বর্তমানে যিনি আমেরিকার প্রেসিডেন্ট, তাকে সমর্থন করেছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পর তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। কিন্তু এই ঋণের বিষয়টি নিয়ে ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রচণ্ড পরিমাণ ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে তারা দুজনের দিকে কাদাও ছোড়াছুড়ি শুরু করতে থাকে। এর কারণটি ছিল আমেরিকার যে ঋণের পরিমাণ ছিল 39 ট্রিলিয়ন ডলার, ডোনাল্ড ট্রাম্প সেই ঋণের পরিমাণকে বাড়িয়ে 41 ট্রিলিয়ন করার জন্য অনুমতি দিচ্ছিলেন এবং ইলন মাস্ক সেই বিষয়টিতে রাজি হচ্ছিলেন না। ইলন মাস্ক বললেন, এত ঋণ নিয়ে কোনো দেশ শক্তভাবে চলতে পারে না, সেজন্য আমাদের ঋণের পরিমাণ কমাতে হবে, ঋণের পরিমাণ আর বাড়ানো যাবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ইলন মাস্কের কথা না শুনে উনি তারপরেও সেই আমেরিকার ঋণ নেয়ার যে পরিমাণ সেটি 41 ট্রিলিয়ন করার অনুমতি দিয়ে দেন। ইলন মাস্ক একজন অত্যন্ত মেধাবী ব্যক্তি এবং এই মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি। উনি যেভাবে পথ দেখাচ্ছিলেন আমেরিকাকে, আমেরিকা সেদিকে না গিয়ে তাদের সেই পুরনো পথই বেছে নেয়, অর্থাৎ আমেরিকান ডলার ছাপাও, আমেরিকান ডলার দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করো। আমরা আগেই বলেছি কিভাবে মার্কিন ডলারে 58% রিজার্ভ রয়েছে অন্যান্য দেশের এবং যদি ইমার্জেন্সি হয় বা আপৎকালীন সময়ে আমেরিকা সেই মার্কিন ডলারকে নিয়ন্ত্রণ করে, তাহলে তখন অন্যান্য দেশ কি করবে? আর সেই কারণেই অন্যান্য দেশ ঝুঁকে যাচ্ছে স্বর্ণের দিকে। আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঋণ, তারা সেই ঋণ যে কোনো সময় ম্যানিপুলেট করতে পারে বা তারা যে কোনো সময় অন্য কোনো সিস্টেম বের করে সেই ঋণের একটি ব্যবস্থা করতে পারে। যেভাবে 1971 সালে তারা গোল্ড স্ট্যান্ডার্ড ক্যান্সেল করেছিল এবং সারা বিশ্বের কাউকে তোয়াক্কা না করেই তাদের নিজেদের কথা নিজেরা ফিরিয়ে নিয়েছিল, তেমনিভাবে যে কোনো সময় তাদের এই 39 ট্রিলিয়ন ডলারের যে ঋণ তার একটা ব্যবস্থা করতে পারে। অনেকেরই ধারণা এই যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন, যেটি সাম্প্রতিক সময়ে অনেক আলোচিত হয়েছে, তার যে জন্ম বা তার যে নিয়ন্ত্রণ আমেরিকা এ কারণেই করছে যাতে তাদের এই ঋণ বা আমেরিকান ডলারকে তারা তাদের সুবিধে মতো বা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কথা হচ্ছে অন্যান্য দেশ তখন কি করবে? অন্যান্য দেশের যে ঋণ রয়েছে সেটিরই বা কি হবে বা রিজার্ভেরই বা কি হবে? আর সে কারণে আমেরিকা যে শক্ত অবস্থানে রয়েছে এবং টেকনোলজির দিক দিয়ে তারা এতটা এগিয়ে গেছে যে তারা ইচ্ছে মতো সারা বিশ্বে যা খুশি তাই করতে পারে। আর সে কারণেই আমেরিকান ডলারের শক্ত অবস্থান ধরে রাখতে বা মূল কথা নিয়ন্ত্রণ, সারা বিশ্বের নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতেই আমেরিকার এই সাম্প্রতিককালের আচরণ। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যে তুলে নিয়ে যাওয়া হলো এবং ভেনিজুয়েলার তেলের উপরে আমেরিকা যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, বা ভবিষ্যতে
আমেরিকা ইরানের সাথে কি করবে তার উপরেও আমেরিকান ডলার বা আমেরিকার সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটি জড়িয়ে আছে। অর্থাৎ ভবিষ্যতে আমেরিকান ডলার বা স্বর্ণের দাম কোন দিকে যাবে সেই বিষয়টি সম্পূর্ণ আমেরিকার ভেনিজুয়েলা এবং ইরানের তেল নিয়ে কি কর্মকাণ্ড বা কি প্ল্যান তার উপরেই নির্ভর করছে। এখানে অন্য একটি বিষয় আপনাদের বলে রাখা প্রয়োজন যে শুধু যে ভারত এবং চীন তাদের নিজেদের নিরাপত্তার জন্য বা ইমার্জেন্সির জন্যই যে স্বর্ণ সঞ্চয় করেছে তাই নয়, অন্যান্য অনেকগুলো দেশ যাদের জিডিপি মধ্যম মানের, যেমন পোল্যান্ড বা দক্ষিণ কোরিয়া, তারাও সম্প্রতিকালে ঘোষণা করেছে যে তারাও প্রচুর পরিমাণ স্বর্ণ কিনবে। কারণ প্রতিটি দেশই জানে যে আমেরিকা যে কোনো সময় তাদের আধিপত্য ধরে রাখতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। তারা তাদের ইচ্ছে মতো মার্কিন ডলার বা গোল্ডের যে কোনো বিষয় ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করতে পারে। সে কারণে প্রতিটি দেশ আগে মার্কিন ডলারের প্রতি যেরকম বিশ্বাসভাজন ছিল বা মার্কিন ডলারকে যে পরিমাণ আস্থার রূপ হিসেবে দেখতো সেটি আর এখন দেখছে না। প্রতিটি দেশই এখন তাই সঞ্চয় করতে চাচ্ছে স্বর্ণে। সে কারণে শর্ট টার্মে স্বর্ণ ওঠানামা করলেও ভবিষ্যতে বা লং টার্মে স্বর্ণই হয়তো অধিকাংশ দেশের মূল মুদ্রা হবে। বিটকয়েন বা অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেটি আধুনিক বিশ্বে অনেক আলোচনা ফেললেও মূলত ফিজিক্যাল গোল্ড বা সরাসরি সম্পদ, যে সম্পদটি মানুষ চোখে দেখতে পায়, সেই সম্পদটির মূল্যই একমাত্র মানুষের সামনে থাকে। ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য যত রকম অনলাইনের মুদ্রায় আসুক, সরকার যে কোনো মুহূর্তে যে কোনো দিকে এই মুদ্রার বিষয়টি নিয়ে যেতে পারে। আর সে কারণে ফিজিক্যাল অ্যাসেট বা সেই সম্পদ, যে সম্পদটি আপনি স্পর্শ করতে পারেন বা যেটি আপনার অধিকারে থাকে, সেই সম্পদটির গুরুত্ব এত বেশি। কারণ অনলাইন সম্পদ বা ক্রিপ্টো মুদ্রা বা ক্রিপ্টো সম্পদগুলো সেগুলো বিভিন্ন সরকারের অধীনস্থ, অর্থাৎ তাদের পলিসির অধীনস্থ। তাদের পলিসি যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে এবং সে জিনিসগুলো উঠানামা করতে পারে। কিন্তু যেই সম্পদ মানুষের হাতে থাকে তার মূল্য সবসময় থেকেই যায়। সুতরাং এই কথাটি আমরা স্পষ্টভাবেই বলতে পারি যে আমেরিকান ডলার বা সারা বিশ্বের অর্থনীতি ভবিষ্যতে কিভাবে নিয়ন্ত্রিত হবে তা নির্ভর করছে মূলত আমেরিকা ইরানের উপর কি অ্যাকশন নেয় তার উপর, বা আমেরিকা ভেনিজুয়েলাকে কতদিন ধরে নিয়ন্ত্রণ করে তার উপর। অর্থাৎ অন্যান্য দেশ যে যাই করুক, আমেরিকান ডলারের মাধ্যমে সারা পৃথিবীকে এমনভাবে জালের ভিতরে আটকে রেখেছে যে আমেরিকা যা খুশি তাই করতে পারে। তার উপরে তারা প্রযুক্তির দিক দিয়ে বা টেকনোলজির দিক দিয়ে এতটাই অ্যাডভান্সড যে তাদের বিরুদ্ধে অনেক বড় বড় দেশ একত্রিত হয়েও কেন অ্যাকশন নিতে পারছে না। কারণ সবথেকে বড় বড় যে ক্ষমতাবান দেশগুলো, যেমন রাশিয়া, চীন, জাপান বা ভারত বা জার্মানি, তাদের নিজেদেরই রিজার্ভ এত বেশি রয়েছে মার্কিন ডলারে যে তারা যদি মার্কিন ডলারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেও চায় তবে তাদের নিজেদেরও বিরাট বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। আর সেই বিষয়টি বছরের পর বছর ধরে আমেরিকা ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ তারা মার্কিন ডলারের আধিপত্যকে এমনভাবে দৃঢ় করেছে যে সহজে আর কারোর পক্ষে তা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। একমাত্র আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রই জানে যে ভবিষ্যতে তারা কি করতে যাচ্ছে এবং ভবিষ্যতের পৃথিবী তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে। আর সেই হিসেবে চীন বা ভারতের মতো দেশগুলো তাই স্বর্ণ সঞ্চয় করে ধীরে ধীরে তাদের আপৎকালীন অবস্থার জন্য নিজেদেরকে তৈরি করে ফেলেছে, যে তাদেরকে যাতে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়। তারা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের পরেও তারা স্বাধীনভাবেই নিজেদের অর্থনীতি পরিচালিত করতে পারে, সেজন্যই চীন এবং ভারতের মতো দেশগুলো তাদের নিজেদের অর্থনীতি নিজেদের উপর বা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। যে বিষয়টি দিয়ে আমি আজকের এই আলোচনা শেষ করব তা হলো এই: অনেক শক্তিশালী যে দেশগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে অনেক দিন ধরেই চেষ্টা করছে যে যাতে আমেরিকান ডলারের এই আধিপত্য কমানো যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আংশিকভাবে সফলতাও অর্জন করেছে। যেমন বহুদিন ধরেই ব্রিক্স বা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকার যে একটি জোট আছে, তাদের একটি মুদ্রা বাজারে আসার কথা ছিল। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী কিছু ভূমিকার জন্য সেটি আর সম্ভব হয়নি।
তবে ভবিষ্যতের পৃথিবী কোন দিকে যাবে তা নির্ভর করছে এইসব বড় বড় শক্তিশালী দেশগুলোর অ্যাকশনের উপর। তারা যদি সম্মিলিতভাবে আমেরিকান ডলারকে মার্কেট থেকে সরিয়ে দিতে চায়, তবে তাদের এমন সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে যেটি ভবিষ্যতের অর্থনীতিকে সম্পূর্ণ বদলে দেবে। যাই হোক, ভবিষ্যতে কি হবে সে ব্যাপারটি একেবারেই অনিশ্চিত। যে বোদ্ধারা যে যাই বলে থাকুক না কেন, ভবিষ্যতের কথা একমাত্র ওই সময়কার বড় বড় শক্তিশালী দেশগুলোর অ্যাকশন বা বিভিন্ন সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। তবে একটি বিষয় নিয়ে কোনোই সন্দেহ নেই যে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ যেই সম্পদ মানুষের হাতে থাকে, মানুষের কাছে থাকে, মানুষ প্রয়োজনের সময় ব্যবহার করতে পারে, সেই সম্পদই সর্বোৎকৃষ্ট। যে সম্পদ মানুষের হাতে থাকে না, যতই সেটি মানুষের হোক, মানুষ প্রয়োজনের সময় সেটি কখনোই ব্যবহার করতে পারে না। ধন্যবাদ সাথে থাকার জন্য। নমস্কার।